তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে এই মুহূর্তে আলোচনা করতে রাজধানীর সেগুনবাগিচা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন এবং গুলশান থেকে আছেন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। আপনাদের দুজনকেই স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। তবে প্রথমে যাচ্ছি রাজিকুজ্জামান রতনের কাছে। আপনার থেকে শুরুতেই জানতে চাই যে তারেক রহমানের দেশে ফেরা কিভাবে মূল্যায়ন করবেন আপনি? ধন্যবাদ। তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনটাকে স্বাগত জানাই। দীর্ঘ 17 বছর ধরে নানা অপমান, অপবাদ, তাচ্ছিল্য, উপহাসের শিকার হয়েছেন তিনি। এবং দেশে যখন ফিরে এসেছেন তখন দেশ অভ্যুত্থান পরবর্তী একটা গণতন্ত্রের দিকে যাত্রা করছে। তার এই প্রত্যাবর্তনকে আমরা মনে করব যে গণতন্ত্রের পথে দেশ যে প্রত্যাবর্তন করতে যাচ্ছে সেক্ষেত্রে একটা দারুণ সহযোগিতা করবে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। প্রথমে ধন্যবাদ জানাই তারেক রহমানকে যে কালকে তিনি যে বক্তব্যটা রেখেছেন তাতে তিনি প্রতিপক্ষকে কটূক্তি করে কোনো কথা বলেননি। এটা একটা রাজনৈতিক সৌজন্যের প্রতীক। আমরা মনে করি এই রাজনৈতিক সৌজন্যটা আমাদের এখানে চর্চা হবে। আমরা অভ্যুত্থানের পরে নানা ধরনের ঘটনা ঘটতে দেখেছি। আমাদের রাজনীতিতে আমরা প্রতিযোগিতা দেখতে চাই, প্রতিহিংসা নয়। আমরা গত 15 বছর নানা ধরনের প্রতিহিংসামূলক তৎপরতা ঘটতে দেখেছি। আমরা চাই না রাজনীতিতে প্রতিযোগিতা বাদ দিয়ে প্রতিহিংসা আসুক। প্রতিহিংসা আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দেশের শ্রমজীবী মানুষ, ক্ষতিগ্রস্ত হয় আমাদের কৃষক, ক্ষতিগ্রস্ত হয় আমাদের সাধারণ মানুষ, এবং সবচেয়ে ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে আমাদের তরুণ যুবকদের। খেয়াল করে দেখবেন অভ্যুত্থানের পরে আমরা এবার একটা নতুন অপসংস্কৃতি দেখেছি, সেটা হলো গালির সংস্কৃতি। এটা একদিকে অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গেও কিন্তু সংঘর্ষ তৈরি করেছে। আমরা অভ্যুত্থানের মধ্য দিয়ে তো সমাজটার উন্নতি দেখতে চেয়েছি। আমরা দেখতে চেয়েছি অগণতান্ত্রিকতার পরিবর্তে গণতন্ত্রের দিকে যাত্রা। আমরা দেখতে চেয়েছি দুর্বিনীত অত্যাচারের পরিবর্তে একটা নমনীয়, জনগণের প্রতি দায় দরদপূর্ণ একটা সমাজ। কিন্তু আমরা ভীষণভাবে কোনো কোনো ক্ষেত্রে মর্মাহত হয়েছি। তবে সেই ক্ষেত্রে আমরা মনে করি আগামী দিনে একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন হবে। একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি যেমন ভূমিকা পালন করবে, আমরাও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, আমরা অতীতের সমস্ত স্বৈর শাসনের বিরুদ্ধে যেমন লড়াই করেছি, ঠিক আগামী দিনেও যে কোনো ধরনের অগণতান্ত্রিক আচরণ, সেটা যদি শাসক গোষ্ঠীর যিনিই হন না কেন, তার বিরুদ্ধে আমরা কথা বলবো। আমরা মত প্রকাশের স্বাধীনতা যেমন চাইবো, দ্বিমত প্রকাশের অধিকারটাও আমাদের থাকবে। শুধুমাত্র অনুগত হওয়ার জন্য নয়, প্রয়োজনে বিরোধিতা করবার গণতান্ত্রিক পরিবেশটা রক্ষা হবে। আমরা মনে করি তারেক জিয়া দীর্ঘদিন ইউরোপে ছিলেন, একটা অন্তত গণতান্ত্রিক সুষ্ঠু পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে তিনি ভূমিকা পালন করবেন। জি, মানে সুগণতান্ত্রিক পরিবেশ আপনি আশা করছেন। আপনাকে ধন্যবাদ। এবার যাচ্ছি ববি হাজ্জাজ আপনার কাছে, যে আপনি তারেক রহমানকে নিয়ে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস উদ্দীপনা, এটিকে আসলে কিভাবে বিশ্লেষণ করবেন? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আহ, একটা জিনিস কি, শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীর উৎসাহ উদ্দীপনা সেটা না, কিন্তু আমরা দেখেছি বৃহত্তর সমাজে এবং আপামর জনগণের ভেতরে একটা উৎসাহ উদ্দীপনা আছে। সবকিছুরই সর্ট অফ প্রোজ এন্ড কনস বা সাপোর্টার্স এন্ড সর্ট অফ মানে অ্যান্টাই এরকম থাকে। তবে গতকাল যত স্বতঃস্ফূর্ত ভাবে লক্ষ লক্ষ জনতার জোয়ার বয়ে গেছিল ঢাকা শহরে, এবং আজকেও আমি দেখছি, মানে গতকাল তো আমি নিজেই ওখানে 300 ফিটের যে স্টেজটা তৈরি হয়েছিল ওই স্টেজে ছিলাম। তো ওখান থেকে দেখেছি, ওখানে ফুটেজ দেখেছি, পরে শেষ করে এসে সন্ধ্যায় বাড়ি ফেরবার পর দেখেছি, আজকে সারাদিন দেখছি যে এই যে স্বতঃস্ফূর্ত ভাবে যে লক্ষ লক্ষ জনতা, এবং হয়তো গতকাল আজকে একসাথে যোগ করলে হয়তো কোটি পার হয়ে গেছে কিনা আমি জানি না। তো এই যে কোটি জনতা বা লক্ষ লক্ষ জনতা যে রাস্তায় ওনাকে অভ্যর্থনা দিচ্ছেন, এরা সবাই বিএনপিরই কর্মী বা ওনার রাজনৈতিক কর্মী, এটাও আসলে বাস্তবিক না। হ্যাঁ, একদম কোরে হয়তো যারা আছে তার ওনার কর্মী, মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী। বাট আপনি যেমন মনে করেন, আমি নিজের এক্সাম্পল দিয়ে বলি, আমি না হলে দাওয়াত পেয়ে স্টেজে গেছি, আমার সাথে আমার দলের নেতা কর্মীরা গেছেন, কিন্তু আমি যেই বিল্ডিং এ থাকি, মানে আজকে এই যে বিল্ডিং থেকে কথা বলছি, আমার বিল্ডিং থেকে বিল্ডিং এর স্টাফরা, মানে 15-20 জন, তারা এগেন কোনো রাজনীতি করে না, তারা জাস্ট এই বিল্ডিং এর স্টাফ, 15-20 জন স্টাফ, মানে দারোয়ান, ড্রাইভার, এরকম 15-20 জন স্টাফ গতকাল গেছিলেন ওই যে 300 ফিটের ওখানে জনাব তারেক রহমানকে দেখতে। এটা জাস্ট ঢাকা শহরের একটা বিল্ডিং, যে বিল্ডিং এ আমি থাকি। তাহলে আমি যেটা আপনাকে বলতে চেষ্টা করছি যে স্বতঃস্ফূর্ত ভাবে আপামর জনগণ ওখানে যে পৌঁছেছে, এবং এইটা মানে ইতিবাচক ছাড়া অন্যভাবে বলার কোনো উপায় নেই।
আমরা অনেক সময় ধরে, অনেক মাস ধরে আমরা একটু আশঙ্কায় ছিলাম নির্বাচন কিভাবে হবে, কি হতে পারে, অনেকে এটা প্রশ্নবিদ্ধ করতে চেষ্টা করছে। কিন্তু জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের পর্তনের মাধ্যমে আমরা দেখলাম যে জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাকে যে সাপোর্টটা দিয়েছে, যে উৎসাহের সাথে তাকে আপন করে নিয়েছে বা তাকে অভ্যর্থনা জানিয়েছে, সেখান থেকে পরিষ্কার যে আগামী নেতৃত্ব জনাব তারেক রহমানের হাতে। এখন জনাব তারেক রহমানের উপরে বর্তায় উনি এই নেতৃত্বটা কিভাবে দিবেন। আর উনি যেহেতু নির্বাচনের জন্য কাজ করছেন এবং আমরা সকলেই ওনার সাথে নির্বাচনের সাথে কাজ করছি, সেই জায়গা থেকে আশার আলো আরো পরিস্ফুটিত হয়েছে যে নির্বাচন হয়তো এখন আর কোনো ঝঞ্ঝাট ছাড়া, কোনো ঝামেলা ছাড়া আমরা পরিষ্কার একটা নির্বাচনের দিকে যাব, আর কোনো সংকট আমাদের পারছেন। আপনার কাছে আবার আসবো ববি হাজ্জাজ, আমি একটু আবার রাজিকুজ্জামান রতনের কাছে যেতে চাই। আপনার থেকে যেটি জানতে চাই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরায় দলের ভোটের রাজনীতির পাশাপাশি জাতীয় রাজনীতিতে যে সংকট আছে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, সেটা কাটবে কিনা আপনি কি মনে করেন? নির্বাচন হবে কি হবে না এটা নিয়ে দীর্ঘদিন একটা আশঙ্কা ছিল, এবং এই আশঙ্কাটা তৈরি করেছিলেন আসলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার নিজেই। নানা ধরনের কনফিউশন তৈরি করেছেন, বিভ্রান্তিমূলক আচরণ হয়েছে, কথাবার্তা হয়েছে, এবং এমন কিছু দল এবং সংগঠনকে তিনি প্রশ্রয় দিয়েছেন যারা নির্বাচনী পরিবেশ নিয়ে একটা শঙ্কা তৈরি করেছিল। এবং অনেক ক্ষেত্রে এরকম মনেও হচ্ছিল যে তারেক রহমানকে দেশে ফিরবেন আদৌ। ফলে এই শঙ্কা সমস্ত কিছুকে দূরীভূত করে তিনি যেমন দেশে ফিরেছেন, এখন আমরা মনে করি নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচন কেউ করতে চাক বা না চাক, নির্বাচন না দিয়ে আর কোনো উপায় নেই। এটা হলো একটা দিক। দ্বিতীয় আর একটা দিক হচ্ছে এখন সামনে বেশ কিছু চ্যালেঞ্জ আছে। সে চ্যালেঞ্জগুলো কি? অভ্যুত্থানের পরে আমরা একটা অবাক বিষয়ে একটা জিনিস লক্ষ্য করেছিলাম, যে জনগণ বৈষম্যের বিরুদ্ধে অভ্যুত্থান করবে বলে ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছিল, হঠাৎ করে অভ্যুত্থানকে আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড় করিয়ে ফেলানোর চেষ্টা করা হয়েছিল। আমরা মনে করি ভবিষ্যৎ নেতৃবৃন্দ সে বিষয়টা খুব গুরুত্বের সঙ্গে খেয়াল করবেন। মুক্তিযুদ্ধকে কোনোভাবেই অসম্মানিত বা অবমূল্যায়িত হবে না বাংলাদেশে, এটা আমরা দেখতে চাইবো। একটা গণতান্ত্রিক মূল্যবোধ এদেশে গড়ে উঠবে, যে গণতান্ত্রিক মূল্যবোধের জন্য আমরা অনেক কষ্ট করেছি এবং অনেক নিপীড়নও সহ্য করেছি। আমরা চাই গণতান্ত্রিক পরিবেশটা থাকুক। আমরা চাই দেশের অর্থনীতিটা দুর্নীতিমুক্ত হোক, আমাদের দেশ থেকে টাকা পাচারের এই সংস্কৃতি এটা বন্ধ হোক, আমাদের ব্যাংকগুলো যারা খালি করে ফেলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, আমাদের কৃষির ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হোক। কেন আমাদের কৃষির এত সম্ভাবনা থাকার পরেও এই যে আবারও 50,000 টন আমাদের চাল আমদানি করতে হচ্ছে? এই যে নির্ভরশীল মানে কৃষি, এটাকে আমরা স্বাবলম্বী কৃষিতে কিভাবে রূপান্তরিত করতে পারি? এবং আমাদের শিল্প, এই যে 7.5 কোটি শ্রমজীবী মানুষ, তাদের একটা বিরাট অংশ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, তারা কষ্ট পেয়েছেন, ফলে তাদেরও যেন ন্যায্য মজুরি এবং জীবন মানটা উন্নত হয়। ফলে আগামী দিনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, সাথে সাথে এই কর্তব্য পালন করার মধ্য দিয়ে তো একটা রাজনৈতিক দল তার সক্ষমতার পরিচয় দেয়। ফলে আমরা আশা করব অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আগামী দিনে পূরণ করার ক্ষেত্রে আমরা সবাই মিলে কাজ করতে পারবো। আপনার বক্তব্য পরিষ্কার। আবারও আমরা একটু ববি হাজ্জাজের কাছে যেতে চাই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে দলের শৃঙ্খলা বজায় রাখতে তারেক রহমানকে কঠোর হতে হবে, মানে সব পর্যায়ে, তৃণমূল পর্যায় থেকে শুরু করে। তো এই বিষয়ে আপনার কি মত? দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এত বড় একটা দল, মানে বাংলাদেশে আসলে ঐতিহাসিকভাবে দুটোই বড় দল ছিল। একটা আওয়ামী লীগ, যেটা এখন বেসিক্যালি মানে গত 15 বছরের স্বৈরাচারী কর্মকাণ্ডের জন্য এখন বিলুপ্ত প্রায়, বা বিলুপ্ত বললেই চলে। আর তাহলে বেঁচে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এত বড় একটা দল শুধু একজন নেতার নেতৃত্বে ফুললি কন্ট্রোলড হয় না, তবে প্রিমিয়ার নেতার শক্তভাবে দল পরিচালনা করাটাও গুরুত্বপূর্ণ। উনি যদি এখন মানে আমার ধারণাটা আমি আপনার সাথে ব্যক্ত করছি, আপনার কাছে ব্যক্ত করছি, যে উনি যদি নির্বাচনের দিকে শক্তভাবে দলকে এবং দেশ ও জাতিকে নিয়ে যান, তাহলে নির্বাচনী কর্মকাণ্ডে জড়িত থাকবার জন্য নির্বাচনের তাদের দল থেকে যত আপনার প্রার্থীরা আছেন তাদের মাধ্যমে লোকাল পর্যায়ে মানে গ্রাসরুটস পর্যায়ে বা তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা সংঘবদ্ধ থাকবেন এবং নির্বাচনী কার্যক্রমে তারা মানে ব্যস্ত থাকবেন। সো ওই জায়গা থেকে ওই যে আপনি যে জিনিসটা বলছেন, গত 14 মাসে আমরা দেখেছি অনেক জায়গায় অরাজকতা, অনেকগুলো রাজনৈতিক দলের ভেতরে, বড় দলে বেশি হয়েছে, ছোট দলে কম হয়েছে, বাট অনেকগুলো রাজনৈতিক দলের ভেতরে আমরা অরাজকতা দেখেছি। ওই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে নির্বাচনের দিকে শক্তভাবে যদি আমরা এগিয়ে যাই, তাহলে একে একে কন্ট্রোল হয়ে যাবে। সো ওই জায়গা থেকে আমি মনে করব যে জনাব তারেক রহমান যদি তার দলের নেতৃত্ব একদম নির্বাচন কেন্দ্রিক, এবং এখন উনি আলোচনাও শুরু করেছেন নির্বাচনের পরে কি হবে, কি করবেন। মানে ওনার গতকালের আমার কাছে এটলিস্ট খুব ভালো লেগেছে ওনার বক্তব্যের একটা মানে পুরো বক্তব্যটাই ভালো লেগেছে, কিন্তু একটা অংশ বেশি ভালো লেগেছে। উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান,
উই হ্যাভ এ প্ল্যান, মানে একটা সামনের বাংলাদেশ কেমন হবে, সেই জায়গা থেকে আমার মনে হয় নির্বাচনের দিকে এবং সামনের বাংলাদেশের দিকে যদি এগিয়ে যান, তাহলে দলের ওই শক্ত কর্মকাণ্ড সবকিছু একে একাই ঠিক হয়ে যাবে, এটা আমার ধারণা। জি, যেমন রতনের থেকে আরেকটু আমি জানতে চাই, একটু সংক্ষেপে জানতে চাই যে এতদিন তারেক রহমান তার রাজনৈতিক দর্শন ভার্চুয়ালি তুলে ধরেছেন, এবার তো তিনি বাস্তবে আছেন, দেশে আছেন, তো কতটা প্রতিফলন হবে বলে মনে করছেন? নেতা যখন দূরে থাকেন তখন একটা আবেগের সঙ্গে সম্পর্কিত হয়ে থাকেন, আবার নেতা যখন হাতের কাছে আসেন, নাগালের মধ্যে থাকেন, তখন নানা ধরনের একদিকে যেমন আবদার পূরণের বিষয় থাকে, আর একদিকে কখনো কখনো নেতার কঠোরতা কর্মীদেরকে কষ্টও দেয়। ফলে এখন একটা অম্লমধুর রসায়নের মধ্যে তিনি পড়বেন, সেটা তাকে ট্যাকেল করতে হবে। দলের মধ্যে নানা ধরনের বিশৃঙ্খলার বিষয় আছে। আবার আমাদের দেশের রাজনীতিতে সবচেয়ে বড় বিপদ কি জানেন? নেতা যদি বড় হয়, তার চারপাশ পরিবেষ্টন করে থাকে একদল তোষামোদকারী নেতাও। ফলে তারা অনেক সময় কর্মীদের সঙ্গে নেতাদের একটা বিচ্ছিন্নতা ঘটিয়ে দেয়। সেই দিকটাকেও খুব বুদ্ধিমত্তার সঙ্গে হয়তো তাকে ট্যাকেল করতে হবে। আর সবচেয়ে বড় কথা, আমাদের সমস্ত লক্ষ্য একটা গণতান্ত্রিক সমাজ গড়ে তোলার জন্য। কোন দল যত বড় দল হবেন, তার দায়িত্ব তত বেশি। যে দলের লোক বেশি, সেই দলের যেমন বিশৃঙ্খলা বেশি থাকার আশঙ্কা আছে, ঠিক সেই দলই তো দেশে আবার একটা শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারবেন। সেই দিকটাও আমরা দেখতে চাইবো। জি, আহ, জনাব ববি হাজ্জাজ, আপনার থেকে সর্বশেষ একটু জানতে চাই, একটু সংক্ষেপে বলবেন যে তারেক রহমানের সামনে এখন বড় চ্যালেঞ্জগুলো আপনি কি মনে করছেন? দেখেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, সবচেয়ে সম্মুখীন যে চ্যালেঞ্জ সেটা হলো নির্বাচন। এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে আমার মনে হয় যে উনি গত দুদিন যা দেখালেন, মানে জনতার ভালোবাসা বহিঃপ্রকাশ, তার জন্য যেটা, তাতে আমার মনে হয় যে আমরা যত শঙ্কায় ছিলাম নির্বাচন নিয়ে, তারটা অনেকটাই লোপ পেয়েছে। এবং খুব মানে রিলেটিভলি যত মুশকিল মনে করছিলাম, অত মুশকিল ছাড়াই হয়তো আমরা নির্বাচনটা পেতে পারবো। তাহলে বাকি থাকে হলো বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়, যেহেতু গত 15 বছর একটু ভঙ্গুর অবস্থায় নিয়ে আসা হয়েছে, দেশকে সঠিক পথে নিয়ে যাওয়া, এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে আমি মনে করি। জি, অনেক ধন্যবাদ জনাব রাজিকুজ্জামান রতন এবং ববি হাজ্জাজ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনাদের মূল্যবান মতামত তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের।